কথা বলতে চাই। কারণ অনেকদিন ধরেই দেখছি যে ইসলামী ব্যাংকের মালিকানা চলে যাচ্ছে অন্যের হাতে এবং এই ব্যাংকের মালিকানা এমন একজন ব্যক্তির হাতে চলে যাচ্ছে যাকে বলা হয় আ এস আলম। এই ব্যক্তির হাতে ইসলাম ব্যাংক চলে যাচ্ছে। যেটার মধ্য দিয়ে ইসলাম ব্যাংকের ধ্বংস অনিবার্য। অথচ এই ব্যাংকটি আ সবাই জানে যে দক্ষিণ এশিয়ার মধ্যে একটা সেরা ব্যাংক। পুরো ওয়ার্ল্ডের মধ্যেই এর একটা সুনাম রয়েছে। এই ব্যাংকটির উপর আসলে অন্যদের টার্গেট কেন? এটা আমাদেরকে বুঝতে হবে। এটার যারা মুসলমান, যারা ইসলামকে ভালোবাসে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই ব্যাংকটার উপর আসলে টার্গেট কেন? এই ব্যাংকটার উপর টার্গেট হচ্ছে সিভিলাইজেশনাল কনটেক্সট থেকে এটাকে দেখতে হবে। এটাকে ফিলসফিক্যাল কনটেক্সট থেকে দেখতে হবে। এইটাকে মানে ইসলামের যে রিয়ালিস্ট অ্যাপ্রোচ আছে, রিয়ালিস্ট অ্যাপ্রোচ বলতে বাস্তব জগতের সাথে যে ইসলাম কত সঙ্গতিপূর্ণ এটা আমাদেরকে বুঝতে হবে। বুঝার জন্য আগে বুঝতে হবে যে কাদ আল ফাকরা ইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফর বানিয়ে দেয় বা দেওয়ার সম্ভাবনা আছে, দেয় বিষয়টা এরকম না। কিন্তু এই জায়গা থেকে বাঁচানোর জন্য ইসলামের আসলে সিভিলাইজেশনাল কিছু প্রস্তাবনা আছে, সেটা ইউনিক। আপনি হয়তো ডাস ক্যাপিটালিজম নিয়ে আপনি বলতে পারেন যে এটা হচ্ছে অর্থনীতির বাইবেল, কিংবা অন্য কিছু বলতে পারেন। আপনার মনের অভ্যন্তরে অনেক কিছু বাঁচিয়ে রাখতে পারেন। সোশ্যাল মুভমেন্টের কনটেক্সট থেকে এটাকে মানে যারা ডাস ক্যাপিটাল লিখেছেন যিনি, তাকে তো অনেক ধরনের পুজো করা হয় আর কি। মানে কখনো কখনো নবীদের কাছাকাছি ভাবা হয়, কখনো কখনো তো নবীও ভাবে, এবং এটাকে একটা পবিত্র গ্রন্থর মতো তারা মনে করে যে এটা পৃথিবীতে একটা ইউনিক বই, এর বাইরে কিছু নেই। হ্যাঁ, এই বইয়ের মধ্যে একটা ডিটেইলস আলোচনা আছে অর্থনীতি সম্পর্কে, কিন্তু এটার মধ্যে কখনো ব্যালান্স অ্যাপ্রোচ ছিল না পৃথিবীতে। কিন্তু ইসলামের যে অর্থনীতি ব্যালান্স অ্যাপ্রোচ, এই ব্যালান্স অ্যাপ্রোচ মানুষ আসলে জানে না। আমাদেরকে মানে এই ইসলামী অর্থ ব্যবস্থার আসলে রাজনৈতিক মৃত্যু হয় ১৯১৯ সালে যখন অটোমান সাম্রাজ্য পতন হয়। তখন আসলে পৃথিবীতে মুসলমানদের অর্থনৈতিক এবং ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচের সকল জায়গাগুলোর মৃত্যু ঘটে। এখানে আর কোনো কিছু থাকে না, এবং রাষ্ট্রগুলো তো যেহেতু তারা স্বাধীন হয়েছে ব্রিটিশদের উপনিবেশ, সেই উপনিবেশের যেটা কলোনিজম, সেই কলোনাইজেশনাল কনটেক্সট থেকে সে যে তার দাসত্বের মধ্যেই বসবাস করে, সেই দাসত্বের ঘোর ট্যাপ থেকে সে কখনোই বের হতে পারেনি এই রাষ্ট্রগুলো। সুতরাং তাদের কাছে ইসলামিক সিভিলাইজেশনের প্রস্তাবনা বা ইসলামী অর্থনীতি এগুলোর কোনো ভ্যালু থাকে না। তো অটোমান সাম্রাজ্যের পতনের পরে পৃথিবীর ইসলামিক বুদ্ধিজীবী, স্কলারশিপ, লিডারশিপ যারা আছে, একাডেমিয়ার যে লোকজন আছে, তারা হচ্ছে প্রথমে ইসলামাইজেশন নিয়ে চিন্তা করতে থাকলো। কোন ইসলামাইজেশন? সেই ইসলামাইজেশন হচ্ছে যে তার লিডারশিপ একাডেমিয়া, সেখানে তাদের শিক্ষা সহ সব কিছুতে ব্রিটিশ ফ্রেমওয়ার্ক থেকে দেখা হচ্ছে, সেটাকে মুসলমানদের ফ্রেমওয়ার্ক থেকে কিভাবে দেখা হতে পারে, আগের সেইটাকে নিয়ে সে বর্তমান সময়ের প্রেক্ষাপটে মিলিয়ে এটাকে কোনো ইয়া করা যায় কিনা, রিভাইভ করা যায় কিনা, সেটা নিয়ে চিন্তা করছিল। তখন পৃথিবীতে যেই ঘটনা ঘটে সেটা হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসে, সেটা হচ্ছে ইসলামাইজেশন। কারণ সব কিছু থেকে তো বাদ দিতে পারবে না। তো আসলে ইসলামের যে তাওহিদিক প্যারাডাইম আছে, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে এটাকে দেখে এটাকে নতুন করে রিফাইন করা, যেটা মানে তাওহিদের মানে লেন্স থেকে এটা অ্যাকসেপ্টেবল সেটাকে গ্রহণ করবে, আর যেটা অ্যাকসেপ্টেবল না সেটাকে ডিবাঙ্ক করবে বা মুছে দিবে, দিয়ে এটার ইসলামের আগের যে ঐতিহ্য সেইটা আর বর্তমান সময়ের কনটেক্সটটাকে মিলিয়ে নতুন প্রস্তাবনা দিবে বেসড অন ইসলামিক প্রিন্সিপাল। সেই জন্য ইসলামাইজেশনের শুরু হয়। ইসলামাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিন্সিপাল এবং তার ম্যাথোডোলজি। যেমন কোনো কিছু অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে যে সেটার কোনো টেক্সট আছে কিনা, সেটার কোনো ব্যাখ্যা আছে কিনা,
সেটার এক্সিস্টেন্স আছে কিনা, এইটা দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় ইসলামের যে কোনো সিদ্ধান্তর ক্ষেত্রে। তো এই জায়গায় ইসলামাইজেশন একটা প্রসেস নিয়ে এগিয়ে যায়। ইসলামাইজেশন নিয়ে অনেকের অনেক ভুল ব্যাখ্যা থাকতে পারে, অনেক কথা থাকতে পারে, তাদের চিন্তার মধ্যে এটা নিয়ে বিরোধিতা থাকতে পারে। তো যখন মক্কাতে এই বিষয় নিয়ে যখন সেমিনার হলো, সম্ভবত 1972 সালের দিকে কিংবা তারপরে আগে, আমি অনেক আগে পড়েছিলাম তো এটা আমার মনে নেই এখন। তো তারপরে এই প্রস্তাবনা আসতে থাকে। তারপরে যখন শিক্ষা হয় তখন এরপরের স্টেপে অর্থনীতি। এই অর্থনীতি, ইসলামী অর্থনীতির যে প্রস্তাবনা যারা দেন অনেকেই আছেন, তার মধ্যে সৈয়দ আবুল আলা মওদুদী তার যে চিন্তা, সেই চিন্তাটাকেও প্রকাশ করেন। ইসলামী অর্থ ব্যবস্থা সম্পর্কে তিনি যে প্রস্তাবনা দেন, সেই প্রস্তাবনাগুলো পৃথিবীতে ইউনিক ছিল। সেখান থেকে আসলে এরপরে এই স্কলারশিপ লিডারশিপরা বিভিন্ন জায়গায়, ওআইসি তখন ফাংশন করতো ভালোভাবে, একটা জায়গায় গিয়ে এরা কাজ করা শুরু করলো। তখন এরা ইসলামী অর্থ ব্যবস্থার এই বিষয়টাকেও নিয়ে আসলো যে ইসলামী অর্থ ব্যবস্থা তো আছে কিন্তু স্টেটভাবে ফাংশন করছে না কেন, তো আমরা এটাকে যাত্রা শুরু করব। ওই সময় জিয়াউর রহমান শাসক হিসেবে ওআইসি সহ সব জায়গায় যাওয়ার কারণে জিয়াউর রহমানের একটা প্রভাব ছিল। কিন্তু এই জায়গায় পুরো পৃথিবীতে যে এই ইসলামী অর্থ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থা হচ্ছে জামাত ইসলামী টাইপের যারা বুদ্ধিজীবী আছে এবং যারা ব্রাদারহুডের, ইখওয়ানের বুদ্ধিজীবীরা আছে, তারা এখানে প্রচুর ফাংশন করত। সেখান থেকে এই অর্থ ব্যবস্থাটাকে বিভিন্ন রাষ্ট্রের মধ্য দিয়ে, বিশেষ করে ওই সময় কুয়েত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সৌদি আরব যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কুয়েতও ততটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কুয়েতের সাথে জামাত ইসলামী একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল এবং অর্থনৈতিক একটা বড় সম্পর্ক ছিল। সেটা ওই যিনি এটা হেল্প করতেন, উনি মারা যাওয়ার পরে আসলে ওই রকম লেভেলের হেল্প আর আসেনি। সৌদি আরবও একসময় এখানে হেল্প করত, কিন্তু এই ইসলামী ব্যাংক সহ বাংলাদেশে যা আছে সেই কার্যক্রমগুলো বাংলাদেশে নিয়ে আসে মূলত জামাত ইসলামের যারা রিলেটেড অর্গানাইজেশন এবং ইন্টালেকচুয়াল পার্সন, তারা এটা তাদের যোগ্যতা বলে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে এটা নিয়ে আসেন। অবশ্যই জিয়াউর রহমানের এখানে গুরুত্বপূর্ণ রোল আছে। জিয়াউর রহমান এই ইসলামাইজেশনটাকে হতে দিয়েছেন। আমি জিয়াউর রহমান সম্পর্কে, তার পলিটিক্যাল আইডিওলজি এবং তার কার্যক্রম নিয়ে আমি যখন পড়তে গিয়েছিলাম, ঢাকা ইউনিভার্সিটির একটা টিচার ছিলেন পলিটিক্যাল সায়েন্সের, ইমাজউদ্দিন মন্ডল সম্ভবত ওনার নাম, ওনার একটা বই পড়েছিলাম যে রিয়াল ইসলামাইজেশনের মূল কনটেক্সটের যাত্রা শুরু হয় জিয়াউর রহমানের সময়, রাষ্ট্রের ফাংশনাল রিয়ালিটি থেকে। ওইটা রাষ্ট্রের ফাংশনাল রিয়ালিটি থেকে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, ইসলামাইজেশনের অনেক কার্যক্রম করেছেন। এটা অবশ্যই তার প্রশংসা করতেই হবে। আর ইসলাম ব্যাংক সহ অন্য যে নেটওয়ার্কিং, সেই নেটওয়ার্কিংগুলো জামাত ইসলামী ভালোভাবে করতে থেকে এই কেন আসলে জামাত ইসলামের এই দরকার ছিল, কারণ হচ্ছে জামাত ইসলামী এটা করতে চেয়েছে এই কারণে যে অর্থ ব্যবস্থা পৃথিবীতে অ্যাডাম স্মিথের যে চিন্তা, সেই চিন্তার বিপরীতে যে আমাদের চিন্তা আছে, সেই চিন্তাকে কিংবা ডাস ক্যাপিটালের যে ইনি চিন্তাকে মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন, সেই চিন্তার বিপরীতে একটা বাস্তবভিত্তিক, বাস্তবধর্মী ইসলামের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা এটাকে ইস্টাবলিশ করা এবং এটার ফিলসফিক্যাল গ্রাউন্ডকে শক্তিশালী করা, সেই জন্য ইসলামী ব্যাংকটা এটা কার্যক্রম শুরু করে। এখন এই ইসলামী ব্যাংকটাকে নতুন করে আমি শুনছি যে ভেঙে ফেলার জন্য বলতে এর ক্রেডিবিলিটি নষ্ট করার জন্য একটা গ্রুপ উঠে পড়ে লেগেছে এবং আইন আলাদাভাবে করে এখানকার সকল জায়গাগুলোকে কুলসিত করে ফেলা হচ্ছে। সব জায়গায় নক করে এই যে নিয়ন্ত্রণ করা চেষ্টা করছে। এমনি ইসলামী অর্থ ব্যবস্থা আসলে
বেসিক্যালি রাষ্ট্র ক্ষমতার সকল সিস্টেম যদি ফাংশনাল রিয়ালিটিতে না আসে ইসলামের কনটেক্সট থেকে, এটা করা কঠিন। আবার পৃথিবীর ওয়ার্ল্ড যে ইকোনমিক সিস্টেম, সুইফট সিস্টেম থেকে শুরু করে স্টক মার্কেট সহ সব কিছু তো ওয়াশিংটন ডিসির সাথে সব কিছু রিলেটেড। তো তাদের যে অর্থনীতি আসছে, সেই অর্থনীতির একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। সেই জন্য এইটার মানে বাস্তবায়ন পৃথিবীতে খুবই জটিল। সেই জায়গায় যদি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যদি রাষ্ট্র সহযোগিতা না করে, তাহলে এই মানে ইসলামী অর্থ ব্যবস্থাটা ফাংশন করাটা খুবই কঠিন। কারণ রাষ্ট্রের ব্যাংক ব্যবস্থার মধ্যে এমন একটা সিস্টেম রেখে দেওয়া হয় যেখানে যেন ইসলামী অর্থ ব্যবস্থা ফাংশন না করতে পারে এবং এর মানে যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো ভালোভাবে করতে না পারে। এই কার্যক্রমগুলো কারা করছে? আসলে যারা জামাত ইসলামীর তো না, এটা হচ্ছে শিবিরের যারা ছিল বা সাধারণ মাদ্রাসায় পড়া, আলিয়া মাদ্রাসায় পড়া বা এই জেনারেল পড়া, এই দুইটার কম্বিনেশনে এই ইসলামী ব্যাংকটা তার যাত্রা শুরু করে ইনস্টিটিউশনালি। তো এখানকার যারা মাদ্রাসার ছাত্ররা, আপনাদের বুঝেন যে এদের টেকনিক্যাল ক্যাপাসিটি, স্কিল হয়তো দু একজনের অনেক বেশি ভালো আছে, সবার তো আসলে ভালো নেই। তো এইটাকে ট্রেনিং দিয়ে, তাদের সততা দিয়ে ইসলামী ব্যাংককে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক, এশিয়া মহাদেশের মধ্যে একটা, দক্ষিণ এশিয়ার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্যাংক, মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এমন একটা জায়গায় পৌঁছে যায় যে সত্যি। তো সেই জায়গা দেখে আসলে সমস্যাটা কাদের হলো? এই ইসলামী ব্যাংকের যে উত্থান, এই উত্থান বামপাড়ায় জলা ধরে দিয়েছে। বামপাড়ার মানুষরা মানে পাগল হয়ে গিয়েছে যে কিভাবে এই ইসলামী ব্যাংককে থামানো যাবে। তাহলে এই ইসলামী ব্যাংকের যে ফিলসফিক্যাল গ্রাউন্ড এবং ইসলামী অর্থনীতির রিয়ালিটি যে কনটেক্সট, সেই রিয়াল কনটেক্সটকে রিফ্লেক্ট করছে, এর ফিলসফিকে রিফ্লেক্ট করতেছে এবং ইসলামী অর্থব্যবস্থার যে প্রস্তাবনা মানুষের কাছে একেবারে বাস্তব হয়ে ধরা দিয়েছে। এই জায়গা থেকে বামপাড়ায় আগুন ধরে গিয়েছে। এখন বামপাড়ার মানে আওয়ামী লীগের সময়ে বাম যারা ছিল এক গ্রুপ, এখন বিএনপির সাথেও বাম আছে। এদের মূল টার্গেট হচ্ছে, আপনি আবুল বারকাতের এত টার্গেট কেন ইসলামী ব্যাংকের উপরে? এটার কনটেক্সটটাকে আমাদেরকে বুঝতে হবে, ইন্টালেকচুয়াল সাইড থেকে এটার অ্যানালাইসিস করতে হবে। এখন বিএনপির মধ্যে যারা বাম আছে, সেই বামগুলো সব মানে তারেক রহমানের যে বুদ্ধিজীবী প্যানেল আছে, সেই বুদ্ধিজীবী তার উপদেষ্টা থেকে শুরু করে এবং যারা ফাংশনাল মন্ত্রী সহ অন্যান্য যারা, তারা টোটালি ইসলামী অর্থনীতির উপরে প্রচণ্ডভাবে আঘাত করতেছে, ইসলামী অর্থনীতিকে উইপ আউট করে দিতে চাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের মানুষের করণীয় কি? আমি মনে করি এই অবস্থায় সরকার যদি এটা বেশি বাড়াবাড়ি করে, তাহলে জামাত ইসলামীকে এটার অ্যাকশন নিতে হবে। সরকার যদি ইসলামী ব্যাংককে ধ্বংসই করে দিতে চায়, তাহলে সরকারকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? বিপ্লবের সময় জামাত ইসলামের যে শিবিরের, যে সাবেক শিবিররা যেই ভূমিকা পালন করেছে পৃথিবীতে, সকল জায়গায় নেটওয়ার্ক দিয়ে তার কাজটাকে ছড়াই দিতে হবে এবং এই অর্থমন্ত্রী থেকে শুরু করে এই অর্থ ব্যবস্থা এবং এই রাষ্ট্রের যারা প্রধান আছে, তারা যে মানে মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে, তারা অধিকারকে নষ্ট করে দিচ্ছে, মানুষের অর্থনৈতিক জীবনকে বিষিয়ে তুলছে, এইটার মানে ইংলিশ ড্রাফট করে নিয়ে তাদের সাথে নেগোসিয়েশন করতে হবে। তাছাড়া কোনো উপায় নেই। না হলে রাজপথে নামবে একদিকে, আর একদিকে এই নেগোসিয়েশনগুলো করতে হবে। জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন সহ অন্য অন্য যে অর্গানাইজেশন আছে, ইকোনমিক অর্গানাইজেশন যেগুলো আছে, সেগুলোর সাথে তো করবেই। এরপরে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো মানুষের রাইটসের জায়গা থেকে, তারপরে হচ্ছে কোম্পানি অ্যাক্টের কনটেক্সট থেকে যে মানুষের স্বাধীনতা আছে, কোম্পানির স্বাধীনতা আছে, সেই জায়গাগুলো থেকেও দেখতে হবে। হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর সাথেও তাদের যোগাযোগ করতে হবে এবং বাংলাদেশে সমস্ত মানুষ রাস্তায় নেমে আসা উচিত যে এই অর্থ ব্যবস্থা যদি প্রকৃত স্বাধীনতা না পায়, তাহলে এই সরকারের পতন তাদের ঘটানো নিশ্চিত। এইটা তাদের মানে অধিকার। কেন অধিকার? কারণ অর্থনৈতিক জীবন যখন মানুষের বিপর্যস্ত হয়ে যায়, তখন মানুষ ওই যে কাদ আল ফাকরা ইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরের দিকে পরিচালিত করে, তখন তারা ওই দিকে পরিচালিত হয়, ধাবিত হয়, তখন সরকারকে ফেলে দেওয়ার দিকে ধাবিত হয়।
তো এর অধিকার যখন মানে সোসাইটিতে যখন এই অর্থনৈতিক দৈন্যদশা তৈরি হয়, তখন মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। আর একটা যখন সোশ্যাল জাস্টিস থেকেও বঞ্চিত হয়, আর একটা কোর্ট অফ জাস্টিস সেই জায়গা থেকে বঞ্চিত হয়, এই তিনটার কম্বিনেশনে মানুষের মধ্যে প্রচণ্ড বিদ্রোহ তৈরি হয়। এই বিদ্রোহের মধ্য দিয়ে তারা সরকারের বিপক্ষে চলে যায়। আমাদেরকে মনে রাখতে হবে, যারা সরকারে আছেন তারা যদি এই বিষয়টা বুঝেন ভালো, যদি না হয় ইসলামী ব্যাংক নিয়ে যদি এত নাড়াচাড়া করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসলে এবং সরকারের পতন ঘটাতে চাইলে এটা কিছু করার থাকবে না। আমি বাংলাদেশ সরকারের প্রধান জনাব তারেক রহমানের কাছে আবেদন জানাচ্ছি যে আপনি এই বিষয়টা দেখবেন, এই বিষয়টার উপরে যেন হস্তক্ষেপ না থাকে। কারণ আপনার বাবাও এই ক্ষেত্রে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে ওআইসিতে গিয়েছেন। ওআইসির যে ফাংশনাল রিয়ালিটি, সেই রিয়ালিটির সাথেও তো উনি একত্ব পোষণ করেছেন। এবং বাংলাদেশে যা ইসলামাইজেশন, সেই ইসলামাইজেশন তো একটা ইনস্টিটিউশনালি রাষ্ট্রের ফাংশনাল কাঠামো থেকে আপনার বাবাই তো শুরু করেছিলেন। তো কেন আপনারা একটা ব্যাংককে এরকম করে ধ্বংস করে দিবেন? যদি ধ্বংস করে দেন তাহলে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসবে এবং আপনাদের পতন ঘটানোর চেষ্টা করতে পারে। এই জন্য খামাখাই এই ধরনের রিস্ক না নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। কারণ যারা আপনাকে পরামর্শ দিচ্ছে তারা আপনাকে পরামর্শ দিয়ে ধ্বংসের কিনারে নিয়ে যেতে পারে। একটা কথা টি.আই.সি. ইলিয়টের, all our knowledge brings us near to ignorance, all our ignorance brings us near to day. আমাদের ওই মানে মৃত্যুর দুয়ারে যেন না হাজির না হতে পারে, না হতে হয়। একটা সরকারের যেন পতন না ঘটে, এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো সিদ্ধান্ত যেটা মানুষের বিপক্ষে চলে যাচ্ছে, এরকম সিদ্ধান্ত নিয়ে সরকারের পতন ঘটানো ঠিক না। আর যারা আপনার আশেপাশে বসে আছে তারা যদি এই চিন্তা করে আপনাকেই বিপদে ফেলে দেয়, দেখবেন বিপদের সময়, দুর্যোগের সময় আপনার পাশে কেউ থাকবে না। যেমন বাংলাদেশে যখন 1/11 হয়, তখন সেই সময় কেউ কিন্তু এই রাজনীতিবিদদের পাশে, বিশেষ করে আপনার পাশে বা যারা মানে রাজনীতিবিদ, তাদের পাশে কিন্তু কাউকে পাওয়া যায়নি। কিন্তু যারা দেখবেন যে ইন্টেলেকচুয়ালি কথাবার্তা বলে বা মানে এখন পলিসি প্রণয়ন করছে বা পাবলিক পলিসিকে অ্যানালাইসিস করছে বা আপনাকে সাপোর্ট করছে, সেই সময় তাদেরকে খুঁজে পাবেন না। কারণ হচ্ছে এরা অপরচুনিস্টিক, এরা বিপদ দেখলে পালিয়ে যায়, কাপুরুষ, এরা ভীরু কাপুরুষ, এরা বেইমানি করতে শিখেছে, এরা হচ্ছে নিজের স্বার্থকে সুন্দর করে বুঝতে শেখে, এরা ফ্লাকচুয়েট করে, রং বদলায়, এরা গিরগিটির মতো। এই গিরগিটিরা রাজনীতিবিদদেরকে বিপদে ফেলে, তাদেরকে বিপদে পরিচালিত করে, আর তখনই সরকারের পতন ঘটে। এই জায়গা থেকে বিপদের দিনে আপনার পাশে কেউ যদি না থাকে, আপনি দেখবেন এর কনটেক্সট রিয়ালিটি আপনি চিন্তা করবেন যে আপনার পাশে কারা ছিল। আপনাকে তা আমার বলে দেওয়ার কিছু নেই, আপনি তো দেখেছেন আপনার পাশে কারা ছিল আর বিপদের সময় কারা পালিয়ে গিয়েছে। এক সময় মানে স্বর্ণালী অধ্যায়ের সময় সবাই ছিল, কিন্তু আপনি বিপদের সময় কাউকেই পাননি, একটা কথা পর্যন্ত বলার মতো কেউ ছিল না। সুতরাং আপনি তাদের কথায় প্রভাবিত হবেন না, আপনি জনগণের দিকে তাকিয়ে থাকবেন, জনগণ আসলে কি চাচ্ছে সেই দিকে ফোকাস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।